আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে একটা ফ্রিজ আনা হয়েছে। এই ফ্রিজটা রিকন্ডিশন ফ্রিজ, পুরাতন ফ্রিজ। তো ফ্রিজটা কিন্তু অরিজিনাল আছে সব। অরিজিনাল বলতে কি বোঝায়, মানে কোম্পানি তৈরি করছেন যে অবস্থায় ওই অবস্থায় আছে, শুধু পুরাতন হয়েছে। এখানে আমরা দেখতে পাবো যে এই ফ্রিজের মধ্যে কম্প্রেসর ব্যবহার করা হয়েছে প্যানাসোনিক, একদম যেটা লাগাইছে সেটাই আছে, এখনো রানিং আছে। স্টিকার এবং এটার সাথে মিল পাবেন। একটা অরিজিনাল অবস্থায় কোম্পানি যখন একটা ফ্রিজ তৈরি করেন বা গ্যাস চাষ করেন, তখন এর অংশগুলা ফিটিংস পদ্ধতিগুলা কিরকম থাকে এটা কিন্তু আপনাদের দেখাবো এই ক্লাসের মাধ্যমে। তো সর্বপ্রথম আমরা কম প্রেসারে আসি। কম প্রেসারের সাথে আমাদের থাকবে কি, এই যে কন্ডেন্সার লাইন, এটা এটা হলো সাকশন লাইন। এটা কি করছে, চার্জিং লাইন হিসেবে ব্যবহার করছে। আর এটা হলো কানেকশন লাইন, ঠিক আছে, যেটাকে আমরা পাওয়ার কর্ড বলি, কানেকশন দিই। আর এটা হলো কি, এই রিলে ওভারলোড কানেক্টর, টার্মিনাল কভার যেটাকে বলি। কারণ খোলা অবস্থায় থাকলে বৈদ্যুতিক শক করতে পারে, ঝামেলা হতে পারে, যার জন্য এই কভারটা তৈরি করছেন। এই কভারটা কিভাবে খুলতে হবে, লাগাইতে হবে, এই যে একটা ক্লিপ দেওয়া আছে স্টিলের, তো এটার ঘাটটা এই জায়গায় লাগবে, এই জায়গায় লাগবে। আর এখানে আইসা এই যে একটা ছিদ্র আছে, এই ছিদ্রের মধ্যে এটা ঢুকবে। এখানে কিন্তু এখন লাইন আছে, লাইন দেওয়া লাইন নাই। তার মানে এই যে এইভাবে, এই যে দেখা যায়, এই যে, ঠিক আছে, এই যে এইভাবে লাগবে, এভাবে লাগবে এই কভারটার মধ্যে আসার পরে। এই যে, তো এখন যদি আমি লাগাইতে যাই স্পষ্ট দেখা যাবে না, এইভাবে লাগবে। তখন কিন্তু আমরা খুলবো কিভাবে, এই এখানে টেস্টার দিব, ঠিক আছে, এই যে টেস্টার দিয়া এই যে ফাঁক করব, ঠিক আছে, মাথা উঠে গেছে না, তখন আমরা টান দিব, টান দিলে কিন্তু এটা বেরিয়ে আসবে। দুই মাথায় এভাবে ফাঁক করে নিতে হবে। এটা হলো টার্মিনাল খোলার একটা পদ্ধতি। তো অধিকাংশ ফ্রিজে দেখা যাচ্ছে মেরামত করতে গেলে টার্মিনালটা থাকে না, কি করে ভাঙালায়। অদক্ষ কারিগর হোক বা ভালো কারিগরি হোক, অবহেলার কারণে এটা কি করে, ভাঙা যায়। দেখবো যে এগুলো নাই, কাজ করতে গেলে একটু সতর্ক থাকতে হবে যাতে না ভাঙে। এখন আসো, এই ফ্রিজটার এখানে কি কি অংশ আছে আমরা দেখি। কন্ডেন্সার সাইড মানে এই পাশে আছে, ইভাপোরেটর সাইড ভিতরের সাইডটা আছে। তো এই যে এটা কি করছে, একটা ফিল্টার ব্যবহার করছে। ফিল্টারের মাথায় একটা কি দিছে দেখছো, এই দেখুন সিল করে দিছে, এখানেও সিল করছে। এই ফ্রিজটাতে যখন গ্যাস চার্জ করা হয়েছে, গ্যাস চার্জ করার আগে তারা দুইটা দিয়ে ভ্যাকুয়াম করছে, এইটা দিয়া এবং এইটা দিয়া একসঙ্গে একসঙ্গে ডাবল গ্যাস ম্যানিফোল্ড দ্বারা ভ্যাকুয়াম করা হয়েছে। অর্থাৎ কন্ডেন্সার থেকে এদিক দিয়ে বাতাস বেরোয়েছে এবং সাকশন লাইন থেকে এদিক দিয়েও বাতাস বেরোয়েছে। যখন ভ্যাকুয়াম শেষ হয়ে গেছে, তখন এই ফিল্টারের সাথে দেখো দুইটা পাইপ দেওয়া করছে। দুইটা পাইপ না, একটা হলো কি কন্ডেন্সারের শেষ প্রান্ত, আর এটা কি কন্ডেন্সারের শুরু প্রান্ত। এইটা হইয়া একদম ঘুরে লাস্টে এসে কন্ডেন্সারের এখানে এসে ফিল্টার লাগলো। ফিল্টারের দুইটা পাইপ দিয়েছে। এই পাইপটা দেওয়ার অর্থ হইলো যে এখান দিয়া ভ্যাকুয়াম করা হয়েছে, অর্থাৎ এখান দিয়া এবং সাকশন দিয়া দুইটা পাইপ দ্বারা একত্রিত ভ্যাকুয়াম করছে সুন্দরভাবে ভ্যাকুয়াম হওয়ার জন্য। ভ্যাকুয়াম পরিপূর্ণ হওয়ার সাথে সাথে এটা পাঞ্চ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর এটা নিচে দেখো ক্যাপিলারি, এই ক্যাপিলারিটা কোথায় চলে গেছে, এই ব্যাপারে প্রথম প্রান্তে। আর এইটাও তারা কি করছে, পাঞ্চ করে দিছে। একদম সম্পূর্ণ অরিজিনাল ফ্রিজ গুলা কিন্তু এভাবে পাঞ্চ করা হয়। কিন্তু আমরা যখন রিপেয়ারিং করতে যাই, তখন আমরা এখানে কি করি, যারা ভালো কাজ করি তারা পাঞ্চ করি, ঠিক আছে। এখানে কপার টিউব ব্যবহার করে গ্যাস চার্জ করা হলে, ভ্যাকুয়াম করা হলে, তারপর আমরা আবার কি করি, একে পাঞ্চ করে ঝালাই দিয়ে দিই। কিন্তু সহজতর করার জন্য অনেকে এখানে নন রিটার্ন ব্যবহার করেন। তো তোমরা নন রিটার্ন ব্যবহার করতে পারো, কারণ কাজে যদি সমস্যা হয় তাহলে আর এখানে ঝালাই দ্বিতীয়বার দেওয়ার প্রয়োজন পড়ে না। সেক্ষেত্রে নন রিটার্ন লাগাইলে বারবার এটার সাহায্যেই ভ্যাকুয়াম করা যায়, গ্যাস চার্জ করা যায়, এই জন্য নন রিটার্ন লাগানো হয়। তো এখন আসো, একটা রানিং ফ্রিজ আমরা এখন লাইন দিব। লাইন দিলে একটা আদর্শ ফ্রিজের কি কি গুণাবলী থাকে সেটা আমরা দেখবো। লাইন ওখান থেকে কেউ দিয়ে দাও, বুঝছ, ফ্রিজটা কিন্তু চালু হয়ে গেছে। চালু হওয়ার সময় দেখো 1.42 কারেন্ট নিচ্ছে, মানে কত কারেন্ট নেয়, 3 থেকে 5 গুণ কারেন্ট নিবে চালু হওয়ার সময়। এখন আস্তে আস্তে কিন্তু কারেন্ট কমে যাবে, লক্ষ্য করো। এখন দেখো আমরা লাইন দিছি, কি চেক করবো ফ্রিজের, ফ্রিজের আমরা কি চেক করবো, বসতে হবে। ফ্রিজে আমরা লাইন দিছি না, লাইন দেওয়ার সাথে সাথে আমরা কম্প্রেসারে হাত দিব, কম্প্রেসারটা চালু হয়েছে কিনা। কম্প্রেসার চালু হয়েছে দেখতে পাচ্ছি। এখন প্রথমে কোথায় হাত দিব, ডিসচার্জ লাইনে, গরম হইতেছে কিনা। এটা হাত দিয়ে ধরে দেখো তো গরম হয় কিনা, গরম হচ্ছে, তার মানে কি গ্যাস আছে।
এখন এই ডিক্সাসে হাত দিলাম, ডিক্সাসের কন্ডেন্সার কোথায় আছে, কোন পর্যন্ত? এই যে এই সাইডটা দেখো পুরো এখন গরম হচ্ছে, গরম হচ্ছে। তার মানে কি এই সাইডটায় কন্ডেন্সার আছে, তার মানে গ্যাস আছে ফ্রিজটায়। তাহলে এই যে আমরা বলি না যে কিভাবে বুঝবো ফ্রিজে গ্যাস আছে, তাইলে এখন এই যে আমরা প্রথমে ডিক্সাসে হাত দিলাম, হাত দেওয়ার পরে আমি দেখতেছি কি কন্ডেন্সার গরম হচ্ছে এই পাশে, তার মানে কি গ্যাস আছে। এখন দীর্ঘ সময় চলার পরে দেখবা যে এই যে সাকশন পাইপটা এইখান থেকে এটা কি হবে, ঠান্ডা থাকবে এবং ঘামা ঘামা ভাব থাকবে। তাইলে বুঝতে হবে যে পরিপূর্ণ গ্যাস এই ফ্রিজটার ভিতরে আছে। বুঝতে পারছি? এখন প্রশ্ন হচ্ছে যে অনেকে অরিজিনাল ফিল্টারের মধ্যে এরকম পাইপ দেখতে পাবা, যে তোমরা যদি এইটা এইভাবে ব্যবহার করতে পারো, তোমাদেরকে শেখানো হবে, তাহলে বেস্ট করলে করতে পারবা। যদি না পারো তোমরা এটা ব্যবহার করবে না, শুধু একটা পাইপই ব্যবহার করবা। এখন আসো, পরিপূর্ণ গ্যাস চার্জ থাকলে ফিল্টারের শেষ পর্যন্ত এই যে এটা না কন্ডেন্সারের শেষ পর্যন্ত এখানে কিন্তু হালকা গরম থাকবে। আবার অনেকে গ্যাস চার্জ করলে দেখা যায় ফিল্টার সহ ক্যাপিলারি সহ গরম হয়ে যায়, তার মানে ওভার গ্যাস চার্জ অথবা কন্ডেন্সার মডিফাই করে লাগানোর কারণে চাপ বাড়ছে গ্যাসের, এই জন্য ফিল্টারটা গরম হয়ে যায়। কিন্তু না, ফিল্টারটা গরম থাকবে, উষ্ণ মানে হালকা গরম থাকবে, সঠিক গ্যাসের মাত্রা আমার ঠিক থাকলে। তো আজকের প্রশ্নের আমরা দেখলাম যে একটা অরিজিনাল ফ্রিজের মধ্যে কোম্পানি ম্যানুফ্যাকচারিং করার সময় ফিল্টার ক্যাপিলারি সংযোগ এবং ফিল্টার থেকে কিভাবে ডাবল পাইপ দিয়ে সাকশনের সাথে ভ্যাকুয়াম করে এই পাইপটাকে কিভাবে সিল করে দিছে এবং সাকশনটাকে কিভাবে সিল করে দিছে। তোমরা যখন অরিজিনাল যতগুলো ফ্রিজ দেখবা প্রত্যেকটা ফ্রিজ কিন্তু এই ধরনের পাইবা, আর যখন এই রিপেয়ারিং এর হাতে চলে যাবে তখন কিন্তু এই ধরনের ফিল্টারটা তোমরা পাইবা না। দেখবা একটা নর্মাল ফিল্টার লাগানো আছে অথবা সিলিকা জেলি লাগানো আছে, কিন্তু এগুলি কম থাকবে। আজকালকার টেকনিশিয়ানরা এগুলো করে না, কিন্তু আমরা যখন করছি তখন কিন্তু এই পদ্ধতি কাজ করতাম। এটা কিন্তু সুবিধা আছে, কিন্তু পরিপূর্ণ ভ্যাকুয়ামটা খুব দ্রুত হয়ে যায়। তো এখন এই দেখো এখানে কন্ডেন্সারটা পরিপূর্ণ হিট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে ইভাপোরেটর ঠান্ডা হচ্ছে। ইভাপোরেটর কোথায়? এটা ইভাপোরেটর এই যে ডিপটা নিচে, ঠিক আছে। হ্যাঁ, দেরি লাগবে, একটু সময় লাগবে, আমরা ওইদিকে যাবো না, আমরা শুধু এই ফ্রিজের কারিকুলামটা বুঝবো। তো একটি ফ্রিজ ভালো থাকলে চেক করার সময় সর্বপ্রথম আমাদের কম্প্রেসর চেক করতে হবে। এই যে আমরা কম্প্রেসর চেক করলাম, কম্প্রেসর স্মুথ সাউন্ড, কারেন্ট কত নিচ্ছে এখন দেখো তো 1.1, তাহলে চালু হওয়ার সময় কত নিচ্ছিল 1.42, তাহলে কয়েক গুণ বেশি নিচ্ছে, ডাবল নিচ্ছে না, চালু হওয়ার সময় একটু বেশি নেই। তো এখন এই যে কম্প্রেসরটা স্মুথ সাউন্ড দিচ্ছে, কন্ডেন্সার হিট হচ্ছে, সাকশন আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে। তাহলে এইভাবে কিন্তু আমরা একটা ফ্রিজ চেক করবো। কথা বলতে পারছি? সর্বপ্রথম যাই কিন্তু আমরা এই যে অনেকেই আছে পাইপ কাটে ফেলাই, এই ভুলগুলা কিন্তু আমরা কখনো করবো না, গ্রাহকের ক্ষতি করবো না, নিজেরাও কাজে যাতে ক্ষতি হয় এরকম কিছু করবো না। সর্বপ্রথম যে আমরা কম্প্রেসর লাইন দিব, এম্পিয়ার মাপ দেবো, কন্ডেন্সার ডিসচার্জ চেক করবো যে আমার হিট হচ্ছে কিনা। তারপরে যদি দেখি যে আমি গ্যাস নাই বা ঠান্ডা কম হচ্ছে, এরপরে আমি কাটাকাটি করবো। কোনটা কাটবো আমি বলে দিচ্ছি। সর্বপ্রথম মনে করো যে তোমার ফ্রিজ চলে, হালকা গ্যাস আছে, হালকা গরম হচ্ছে বা গরম হচ্ছে না, তখন কোন পাইপটা তুমি প্রথম কাটবা? সাকশন। কোথায় থেকে কাটবা? এই দেখো অরিজিনাল ঝালাই এখানে, এই এতটুকু কাটবা। কি জন্য কাটতে হবে? আবার এইটুকু বের করে নিতে হবে, বের করে আবার এই পাইপটা এখানে ঢোকাইতে হবে। এখন এটা কাটবা, কাটার পরে এখানে চাপ দিয়া ধরবা, লাইন দিবা, ঠিক আছে। কোনো সময় গ্যাস দিয়ে এটা খুলতে পারবে না। গ্যাস দিয়া যদি খোলো, মানে ঝালাই দিয়া যদি কাল খোলো, তাহলে কি হবে? বিস্ফোরণ করতে পারে, বিদ্যুৎ গ্যাস থাকে। তাহলে কাটতে হবে। কাটার পরে কম্প্রেসরের লাইন দিয়ে তুমি এখানে চাপ দিয়ে ধরবা। চাপ দিয়ে ধরলে এই যে কন্ডেন্সার, ইভাপোরেটর, ফিল্টার ক্যাপিলারি হইয়া এই সাকশনটা কি আসলো? চাপ আসলো। এখন চাপ দিয়ে দেখবা যে এর ভিতরে কোনো তৈলাক্ত পদার্থ আসতেছে কিনা বাতাসের সাথে। যদি তৈল আসে তাহলে হয়তো তৈলের কারণে ওই যে চোকিং হয়ে গেছে, ঠান্ডা হয় নাই। আর যদি চাপ কম আসে, মানে তেমন চাপ আসে না, তাহলে এখানে লক্ষ্য করতে হবে যে হয়তোবা আমার এই ফিল্টার ক্যাপিলারি এটা ব্লক হয়ে গেছে, এজন্য চাপ আসছে না। সেই ক্ষেত্রে তুমি কি করবা? এখন এইখানে কাটবা, এখানে এই যে এই কন্ডেন্সারের লাস্ট পয়েন্ট, এই জায়গায় কেটে দিবা। এই জায়গায় কেটে দেওয়া হয়, এখানে আবার চাপ দিয়ে ধরবা। চাপ দিয়ে ধরে যদি দেখো পর্যাপ্ত প্রেসার আছে, তাহলে বুঝতে হবে তোমার এখানে সমস্যা ছিল। কোথায়? ক্যাপিলারি বা ফিল্টারে। আর চাপ দেওয়ার পরেও যদি তুমি অনুভব করো যে কম চাপ বের হচ্ছে বা সম্ভবত মানে খুব একটা চাপ নাই বা একেবারেই নাই বা কম, তাহলে বুঝতে হবে তোমার কম্প্রেসার দুর্বল। কি দুর্বল? পাম্পের সমস্যা, পাম্পিং লেস, পাম্পিং ডাউন, যেটাই বলো। তাহলে সেই ক্ষেত্রে এখন তুমি আবার কি করবা? এই যে ডিক্সেজের করে এখান থেকে কাটবা, এতটুকু রাখা। এখান থেকে কাটার পরে তুমি আবার কম্প্রেসরকে লাইন দিবা, লাইন দিয়ে জোরে চাপ দিয়ে ধরবা, এই সাকশন পয়েন্ট এখান থেকে কাটে দিবা,
বাতাসটা ভিতরে যাওয়ার জন্য। যেহেতু এটা কাটছো, এইটার এটা কিন্তু একই জিনিস দুটা। কাটার পরে এখানে আবার চাপ দিয়ে ধরবা। চাপ দিয়ে ধরার পরেও যদি তুমি দেখো যে না পাম্পিং হচ্ছে না, তাহলে কম্প্রেসারের সমস্যা। আর প্রথম থেকেই যদি ধরো দেখে যেখানে চাপ আসতেছে, তাহলে তোমার কম্প্রেসার ভালো আছে। প্রথমে যদি তুমি দেখো যে চাপ আসতেছে, তার মানে কি কম্প্রেসার ভালো আছে। দেন কাইটা ফেলাইছো, তাহলে এখন কি করতে হবে? গ্যাস চেঞ্জ করতে হবে। দেন গ্যাস চেঞ্জ করার আগে কি করবা? এখান থেকে এটা কাটবা, এই ফিল্টারের মাথা কাটবা, ফিল্টারের মাথা ব্লক করবা, এখান দিয়ে নন রিটার্ন লাগাবা, লাগায়া এটার মধ্যে প্রেসার দিয়ে রাখবা লিক চেকের জন্য। আর এখান থেকে এটা কাটবা, আর এইখান থেকে এটা কাটবা, এক মাথা ব্লক করে আরেক মাথা দিয়া প্রেসার দিবা। কত প্রেসার দিবা? 250 বা তার অধিক বা কম বেশি, 200 তার অধিক বা কম বেশি, ছোট বড় ফ্রিজের সাইজ অনুযায়ী প্রেসার দিয়ে তুমি 2 ঘন্টা 3 ঘন্টা রাখতে পারো লিক পর্যবেক্ষণের জন্য, যদি তোমার সন্দেহ মনে হয় লিক থাকে। এখন তুমি মনে করো যে লিক ছিল বা নাই, লিক থাকলে কন্ডেন্সার পরিবর্তন করবা। কন্ডেন্সার লিক হলে ইভাপোরেটর লিক থাকলে ইভাপোরেটর পরিবর্তন হবে বা বানায় নিতে হবে। এখন মনে করো তুমি কোনো লিকই পাও নাই, তাহলে এখন তোমার ওয়াশ করার পালা। কিভাবে ওয়াশ করবা? সর্বপ্রথম এখন ইভাপোরেটর যদি ওয়াশ করো, তাহলে এইটাতে কিন্তু আর বাতাস দেওয়া যাবে না। তবে এইটা ওয়াশ করার দুটা পদ্ধতি আছে, একটা হলো গ্যাস দেওয়া করা হয়, একটা হলো কম্প্রেসারে বাতাস দেওয়া করা হয়। যদি তুমি গ্যাস দেওয়া করো, তাহলে এখানে একটা নন রিটার্ন লাগায় এর ভিতরে গ্যাস চার্জ দিবা। যত নাম্বার গ্যাস ব্যবহার করা হয়েছে তত নাম্বার গ্যাস দিবা, দিয়া সেটা গ্যাস দেয়া ওই মিটারের সাহায্যে আর একটা কম্প্রেসার লাগাইবা। আমরা লাগাই দেখা দেবো। কম্প্রেসারটা চালু করে ক্যাপিলারি মাথাটা ঠাস করে কেটে দিবা। তখন এই গ্যাসের চাপে বাতাসের চাপে ইভাপোরেটরের ভিতরে যত ময়লা ছিল সব ক্যাপিলারি টিউবের ভিতর দিয়ে বের হয়ে যাবে। এটা হলো গ্যাস দ্বারা ওয়াশ করা বা নাইট্রোজেন দ্বারা ওয়াশ করা। আর যদি তুমি হ্যান্ডে ওয়াশ করো কম্প্রেসার দ্বারা, তাহলে তোমাকে প্রেসার দিতে হবে ক্যাপিলারি ভিতর দিয়া, আর এখান দিয়ে ধরে ধরে চাপটা হাতে ওয়াশ করতে হবে। এটা দা প্রেসার দিবা, এটা দা চাপ দিবা। বুঝতে পারছো? এবার আসো কন্ডেন্সার। কন্ডেন্সার এই মাথা ওই মাথা দুই মাথা একই, যে কোনো এক মাথা ব্লক করে যে কোনো এক মাথা দিয়া তুমি প্রেসার দিয়া তুমি ওয়াশ করবা। তো ওয়াশ করার পরে ফ্লাশ করলাম, তৈলাক্ত পদার্থ যতক্ষণ বের হবে ততক্ষণ ফ্লাশ করবা। ফ্লাশ করার পরে এখন পরিপূর্ণ তোমার মনে করো, এখন ফ্রিজে আবার পাইপগুলো জয়েন দিবা। সর্বপ্রথম কোন পাইপ জয়েন দিবা? সর্বপ্রথম কন্ডেন্সার জয়েন দিবা। কন্ডেন্সার জয়েন দেওয়ার পরে এখানে সুন্দরভাবে জয়েন্ট হয়েছে কিনা, তখন কম্প্রেসারটা চালু দিয়া এই জায়গায় হাত দিয়ে চাপ দিয়ে ধরবা। চাপ দিয়ে ধরে দেখবা যে এখানে লিক আছে কিনা অথবা বাতাসটা পরিপূর্ণ আসতেছে কিনা। কারণ যদি এখানে ব্লক হয়ে যায়, তার এখানে তোমার চাপটা আসবে না। এই জন্য তুমি সমস্ত পাইপ জোড়া দেওয়ার আগে খালি এটা ঝালাই দিবা, ঝালাই দেওয়ার পরে তুমি এখানে চাপ দিয়ে ধরবা ঠিক আছে কিনা। যদি দেখো ব্লক, আবার এটা খুলতে হবে। যদি ব্লক না হয়, লিকটা না হয়, তাহলে এটা ক্লিয়ার। তখন তুমি কি করবা? একটা ফিল্টার ব্যবহার করবা। তো ফিল্টারটা কিন্তু যেন পরিষ্কার থাকে, ফিল্টার এখানে ঝালাই দিবা। ঝালাই দেওয়ার পরে প্রয়োজনে আবার 5 মিনিট পর কম্প্রেসারটা চালু দিয়ে ফিল্টারের এই মাথায় চাপ দিবা, দেখবা যে বাতাস আছে কিনা, এটা বন্ধ হয়ে গেছে কিনা। এরপরের অপশনে যাইবা, কম্প্রেসারটা বন্ধ করে ক্যাপিলারি লাগাইবা। ক্যাপিলারি লাগানোর সময় খুব সাবধান, হিটটা ফিল্টারে বেশি দিতে হবে। আর ফিল্টার লাগানোর সময় এই পাইপটা বেশি হিট দিতে হবে, অথবা দুইটাই যদি পিতল তামা থাকে তাহলে এক সম পরিমাণ হিট দিতে হবে। আর এখানে যদি লোহা থাকে, এটা যদি কপার থাকে, তাহলে এইটাই লোহায় হিটটা বেশি দিতে হবে। ক্যাপিলারি লাগানোর পরে এটা খুব সাবধানে লাগাইতে হবে, কারণ চিকন। এরপরে তুমি চলে আসবা সাকশনে। এখন ক্যাপিলারি লাগানো শেষ, কন্ডেন্সারে ফিল্টার লাগানো শেষ, এখানে লাগানো শেষ, বাকি আছে কি? সাকশন। এখন তুমি এটা জ্বালাই দিবা না, এই কম্প্রেসারটাকে আবার চালাইবা। চালু দিয়ে এখানে চাপ দিয়ে ধরে দেখবা যে এখানে চাপ আসতেছে কিনা, প্রেসার আসছে কিনা। যদি দেখো চাপ আসতেছে, তাহলে মনে করো তুমি ক্যাপিলারিটা ঝালাই দিছো, তোমার ঝালাইটা ঠিক আছে, কোনো ব্লক নাই, ঠিক আছে। এখন তুমি 2-1 বার ফ্লাশ করবা, এখানে চাপ দিয়ে ফ্লাশ করবা। কি জন্য? এই যে ঝালাই টালাই গুলা করলা, এই ঝালাই করলে অনেক সময় এর ভিতরে কিছু ঢোকে, বাতাস ধোয়া, এগুলা কি হবে? বের হয়ে যাবে। এরপরে তুমি কম্প্রেসারটাকে বন্ধ করবা, এখানে সুন্দর করে সিরিজটা ঘষা মুখটাকে সুইজিং করে এটা ভিতরে ঢুকাই দিবা। ঢুকাই দিয়ে এখানে ব্রেজিং করবা। ব্রেজিং করার পরে একটু ঠান্ডা হইতে দিবা। ঠান্ডা হওয়ার পরে তুমি এই যে সাকশন লাইন, এখানে তুমি চার্জিং লাইন তৈরি করবা, যেটা দিয়ে এই সাকশন লাইন দিয়া তুমি প্রেসার দিবা। এখন কন্ডেন্সার ব্যাপারে দুইটা একসাথে হয়ে গেল। তাহলে এখন তুমি প্রেসার কত দিব? 250 দিতে পারো, 200 দিতে পারো, ঠিক আছে। প্রেসার দিয়া তুমি পর্যবেক্ষণ করবা। এইখানে সাবানের ফেনা দিবা, এইখানে দিবা, এইখানে দিবা, এইখানে দিবা। যতগুলি ঝালাই তুমি কাটছো, ততগুলি যতগুলি ঝালাই দিয়েছো, ততগুলি ঝালাই দিয়ে তোমার কি করতে হবে? সাবানের ফেনা দিয়া বুদবুদ আকারে এভাবে ধরে চেক করতে হবে। চেক করার পরে যদি তুমি লিক পাও, তাহলে ওটা তোমাকে আবার খুললা মেরামত করতে হবে। কিন্তু বাতাস থাকতে পারবে না ভিতরে, বাতাস থাকলে যতই ঝালাই দাও ঝালাই ধরবে না। আর লিক না পাইলে
4 ঘন্টা 5 ঘন্টা অবজারভেশনে রাখবা, রাখার পরে তোমার কাজ শেষ। এখন কি করবা, তুমি ভ্যাকুয়াম করবা। ভ্যাকুয়াম করাটা তোমাদেরকে আমরা শিখিয়ে দিব, কতক্ষণ ভ্যাকুয়াম করবা। ভ্যাকুয়াম করার নিয়ম হলো ফ্রিজের সাইজ অনুযায়ী। অনেকে বলে আধা ঘন্টা করতে হবে, 20 মিনিট করতে হবে, আসলে ওটা না। ডিজিটাল মিটার একটা মাপ থাকে, যেমন আমরা ঘড়ির কাঁটার বাম দিকে আসবো, শূন্যের দিকে, আনুমানিক আধা ঘন্টা বলা হয়, কিন্তু না, কম বেশি হতে পারে। আর আমরা যদি পরিমাপে যাই তাহলে আমাদের 29.99 ইঞ্চি আসতে পারে, অথবা 5 মাইক্রন আসতে পারে আমাদের মিটারে যদি আমরা মাপ দিই। তো ওই সম পরিমাণে আমরা ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়াম করার সময় আমরা ভ্যাকুয়াম যথেষ্টভাবে যখন হয়ে যাবে, তখন অনেকে 1000 বা অ্যান্টিমস্ট ব্যবহার করে। এটা কিন্তু সাকশন লাইনটা দিতে হয়, এটা এই জন্য দেয় যাতে চোকিং না হয়, এই জন্য দেয়। তো এটা একটা রাসায়নিক পদার্থ, কেমিক্যাল জাতীয়। দেওয়ার পরে আমরা যত নাম্বার গ্যাসটা ফ্রিজটা চাইছে, এটা 134, তত নাম্বার গ্যাস পরিমাণ মতো আমরা প্রবেশ করব। পরিমাণ মতো গ্যাস প্রবেশ করার পরে অবশ্যই গ্যাস দিব কম্প্রেসার বন্ধ রাখা অবস্থায়, অবশ্য ভ্যাকুয়াম করব কম্প্রেসার বন্ধ রাখা অবস্থায়। তা ভ্যাকুয়ামটা আমরা ফ্রিজের কম্প্রেসার দ্বারাও করতে পারি, ভ্যাকুয়াম পাম্প দ্বারাও করতে পারি। তো এখন গ্যাস দেওয়ার পরে যখন আমরা লাইন দিব, সর্বপ্রথম কি দেখব, এই যে প্রথম ধারায় আবার চলে আসি, কন্ডেন্সার চেক করবো না, কন্ডেন্সার দিয়ে গরম হচ্ছে কিনা। এরপরে এখানে হাত দিয়ে ধরবো গরম হচ্ছে কিনা। এরপরে কিছুক্ষণ চলার পরে ইভাপোরেটরে হাত দেবো গরম হচ্ছে কিনা। কিন্তু বারবার দরজা খোলা যাবে না, বুঝতে পারছি। আমার পরিপূর্ণ গ্যাসটার যখন হয়ে যাবে, অ্যাডজাস্ট যখন করব, যদি আমার গ্যাস লাগে তখন রানিং অবস্থায় আমি কিছুটা গ্যাস চার্জ করতে পারবো। কিন্তু যখন আমি গ্যাসটা দিব তখন অবশ্যই এই ফ্রিজের কম্প্রেসারটা অফ থাকবে। পরিমাণ মতো গ্যাস আমি একবারে নিয়ে নিব, বেশি হলে ছেড়ে দেব, কম হলে অ্যাডজাস্ট করে একটু দিয়ে দেব। তারপরে পরিপূর্ণ গ্যাস চার্জ হবে 2 ঘন্টা 3 ঘন্টা, ভিতরে পানি রাখবো, ডিবের অংশে রাখবো, বোতল রাখবো, বরফ জমে ঠান্ডা হবে, 1 দিন 2 দিন চালাবো, বা 1 দিন চালাবো, যদি সময় হয় বেশি চালাবো। পর্যবেক্ষণ করব, ভিতরে প্রয়োজনে একটা থার্মোমিটার, আমরা ডিজিটাল থার্মোমিটার আছে দিয়ে রাখবো সেন্সরটার ভিতরে, বাইরে থেকে দেখা যাবে কত পয়েন্ট আসতেছে, বারবার দরজা খোলা যাবে না। এইভাবে গ্যাস চার্জটা যখন আবার পরিপূর্ণ হয়ে যাবে, আমি দেখবো যে আমার এই সাকশন পাইপটা ঘাইমা গেছে। তো সাকশন পাইপ যখন পানি টকটক হয়ে পড়ে, এখানে ইনসুলেশন দিয়ে দিব। আর যদি পানি না পড়ে কিছুই হবে না। অনেক ক্ষেত্রে এটাতে আইস জমে যায়, ঠিক আছে, ওভার গ্যাস চার্জের কারণে আইস জমে। তাই আইস জমলে এটার পরিত্রাণকে একটা ইনসুলেশন দিয়ে দিবা, অথবা গ্যাসটাকে অ্যাডজাস্ট করবা। তো ঠিক আছে, আজকের ভিডিওতে, আজকের ক্লাসে আমরা একটা অরিজিনাল ফ্রিজ তোমাদেরকে দেখালাম, যে অরিজিনাল ফ্রিজের ফিল্টার, ক্যাপিলারি, সাকশন, ডিসচার্জ, চার্জিং লাইনগুলো কিরকম আছে, ঠিক আছে। তো অনেকেই যদি কখনো এই ট্রেনিং অবস্থায় অরিজিনাল একটা ফ্রিজের ফিল্টার এভাবে লাগাইছে, ভ্যাকুয়াম করছে, যদি না জানা থাকে, তাহলে সে যাই এই প্রশ্ন করবে যে এইটা কোত্থেকে আসলো, কিভাবে আসলো। তাহলে তোমাদের এই অপশনটা শেষ আজকে, ঠিক আছে না। তাহলে আমরা যেহেতু নতুন গ্যাস চার্জ আজকে শিখতে যাব বা করব, তার আগে আমরা একটা পুরাতন ফ্রিজ কি পজিশনে আছে, এই সম্পূর্ণ একটা ফ্রিজের সকল কিছু তোমাদেরকে কিন্তু ডিটেলস দেখা দিচ্ছি। আমরা কি বুঝতে পারছি কিছু? হ্যাঁ, তাহলে আমরা এই পদ্ধতি অনুসরণ করে কাজ করব। একটা প্রশ্ন দাঁড়ায় যে কিভাবে বুঝবো যে ফ্রিজে গ্যাস আছে, কিভাবে বুঝবো যে ফ্রিজে গ্যাস নাই। এই প্রশ্নটা এখানে চলে আসছে। এই যে গ্যাস থাকলে যে কন্ডেন্সার গরম হবে, কম্প্রেসার ভালো চলবে, ভালো অ্যাম্পিয়ার নিবে। গ্যাস না থাকলে অ্যাম্পিয়ার কিছুটা কম নেবে। এই ফ্রিজের সাইডটা কন্ডেন্সারটা কখনোই গরম হবে না, বা হালকা গরম হতে পারে কম গ্যাস থাকলে। বুঝতে পারছি তো? ঠিক আছে, যারা দূর থেকে আমাদের এই শিক্ষামূলক ভিডিওটি দেখছেন, আমরা বলবো আমাদের প্রত্যেকটা ভিডিও শিক্ষামূলক। আপনারা যদি আমাদের ভিডিওটি কাজ শিখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, প্র্যাকটিক্যাল টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আর যারা ভর্তি হতে ইচ্ছুক, আমাদের মে মাসের 1 তারিখ থেকে ক্লাস আরম্ভ হবে, দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।